নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3:03 খবর। আর আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, মার্কিন মাটিতে পাক সেনাপ্রধান আসিম মুনির, এবং সেখান থেকে ভারতের উদ্দেশ্যে তিনি কার্যত হুমকি হুঁশিয়ারি দিলেন এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে, আর আমি জানাবো একেবারে দিল্লি উত্তপ্ত, রাজপথ উত্তপ্ত, কারণ এসআইআর কে সামনে রেখে বিরোধী সাংসদরা এক কাট্টা তাদের প্রতিবাদে ছবি দেখাবে। আমি সব্যসাচী শুরুতেই যে খবরে চোখ রাখবো, 26-এর আগে নবান্ন কমিশন সংঘাত আমরা জানি কোথায় চড়েছে। আর 3টে অবধি, আজ সোমবার 3টে অবধি ডেডলাইন ছিল যে নির্দিষ্ট 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেই মর্মে ডেডলাইন ছিল সোমবার, অর্থাৎ আজ 3টে পর্যন্ত নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত চুপ রাজ্য, এখনো 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নয়, 3টের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন এবং মুখ্য সচিবকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি রাজ্যের তরফে, এখনো পর্যন্ত কোনো রকম উত্তর নেই। নির্বাচন কমিশন এরপর কি কোনো ব্যবস্থা নেবে, তাই নিয়ে শুরু হয়েছে নানান রকম জল্পনা। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, কি আপডেট? সব্যসাচী, দেখো, দুপুর 3টে বেজে গিয়েছে এবং এই ডেডলাইন দেওয়া হয়েছিল যে দুপুর 3টের মধ্যে যে 2জন ইআরও এবং 2জন AERO এবং সঙ্গে একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, এই 5জনকে বরখাস্ত করতে হবে এবং একই সঙ্গে এফআইআর লঞ্চ করতে হবে। এই মর্মেই জাতীয় নির্বাচন কমিশন থেকে চিঠি গিয়েছিল রাজ্যের মুখ্য সচিবের কাছে, কিন্তু এখন 3টে বেজে গিয়েছে, আজ সোমবার, এই 3টে অবধি কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছিল। তাহলে এখন খুব স্বাভাবিকভাবে সব্যসাচী প্রশ্ন উঠছে যে পরবর্তী পদক্ষেপ কি। আমরা জানি যে 26-এর নির্বাচন সামনে, তার আগে কিন্তু রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন, তাদের মধ্যে সংঘাত কিন্তু রোজই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? সরকার কি এই মুহূর্তে কি দাঁড়িয়ে, সময় যদিও হয়ে গেছে, এই মুহূর্তে কি কমিশনের সঙ্গে যোগাযোগ করবে, আরও কিছুদিন সময় চাইবে পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য, নাকি কমিশন তাদের হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ব্যবহার করে প্রয়োগ করবে এবং কি করতে পারে? এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে লিগাল সেল রয়েছে, সেই লিগাল সেলের সাথে আলোচনা হতে পারে, লিগাল অ্যাঙ্গেল কি এক্সপ্লোর করা যেতে পারে সেটা দেখতে পারে কমিশন। এবং একই সঙ্গে আরও একটা ক্ষমতা কিন্তু কমিশনের হাতে রয়েছে। দেখো, সাসপেন্ড করার কথা বলা হয়েছে এবং এফআইআর করার কথা বলা হয়েছে। সাসপেন্ড যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে, কিন্তু যদি এফআইআর করার ক্ষমতা কিন্তু কমিশনের হাতেও রয়েছে। তাই কমিশন যদি চায়, দিল্লি থেকেই কিন্তু এই 4জন অফিসার, তাদের বিরুদ্ধে এফআইআর কিন্তু কমিশন নিজে থেকেই করতে পারে। এখন প্রশ্ন, কমিশন কি তাহলে এখন নিজে থেকেই সেই এফআইআর? একদমই অর্ক, একটু সঙ্গে থাকো। অর্থাৎ যে 4জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, পূর্ব বারুইপুরের AERO এবং ময়নার এবং একজন ডেটা এন্ট্রি অফিসার, তার বিরুদ্ধেও এফআইআর এর কথা বলা হয়েছিল। অর্থাৎ মোট 5জন, 4জনকে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সেটা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অর্কদীপ্ত, রাজ্য সরকারের তরফ থেকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন এবং কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। ফলে এই জায়গা থেকে এখন নির্বাচন কমিশন কি করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল, বিশেষ করে এই সংঘাতের আবহে। আমরা দিল্লিরও দেখেছি কমিশনের বিরুদ্ধে যখন রীতিমতো সুর চড়িয়েছেন বিরোধীরা, সেই জায়গা দাঁড়িয়ে এই নবান্ন কমিশন সংঘাতও এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে গেল। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয়, তাৎপর্যপূর্ণ বটে সব্যসাচী। কারণ দেখো, একে রাজ্যে এসআইআরের একটা আবহ চলছে, এসআইআর হবে না, নানা রকম প্রশ্ন, নানা রকম চিন্তা, নানা রকম কথাবার্তা চলছে। এসআইআর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ইলেকশন কমিশনের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ, সেদিকে এখন নজর। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আর এর সঙ্গে এবার দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, ভোট চুরির অভিযোগ। অন্যদিকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধীরা এই মুহূর্তে একেবারে আটকাটা। আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সাংসদরা এসপি সহ ইন্ডিয়া জোট এই মুহূর্তে একাটা এবং এসআইআর এর প্রতিবাদে তারা কিন্তু গর্জে উঠলেন। আজকে দিল্লি পুলিশের সঙ্গে বিরোধী সাংসদদের ধস্তাধস্তির ছবিও সামনে এসছে। যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন তৃণমূল সাংসদরা, যার মধ্যে মহুয়া মৈত্র, যার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। অন্যদিকে মিতালি বাগ, তারা কিন্তু ধস্তাধস্তি, প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন রাহুল গান্ধী ঠিক কি বলছেন আজকে, তার বক্তব্য শোনাবো। আসুন।
एक्चुअली बात नहीं कर सकते हैं। रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। স্বচ্ছ ভোটার তালিকার দাবি করছেন রাহুল গান্ধী এবং এসআইআর এর প্রতিবাদে এই মুহূর্তে বিরোধীরা এক কাট্টা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ইতিমধ্যে তৃণমূল সাংসদদের বক্তব্য আপনারা জানেন। এর আগে রাহুল গান্ধী তার বক্তব্য শুনেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে এসআইআর নিয়ে লোকসভায় আলোচনা করা হোক, কিন্তু কেন্দ্র এই দাবি মানতে নারাজ। আজকে বিরোধী পক্ষের একাধিক বক্তব্য পাওয়া গিয়েছে, একাধিক বিরোধী সাংসদকে আটক করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। জয়রাম রমেশ এই বিষয়ে ঠিক কি বলছেন, শোনাবো তার বক্তব্য। अफसोस की बात है कि चुनाव आयोग जो अभी चुनाव आयोग बन गया है और अभी कहती है कि सिर्फ 30 सांसद आ सकते हैं। हमारी मांग थी कि सारे विपक्ष के सांसद सामूहिक ढंग से उनको एक दस्तावेज पेश करें। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। আমরা এখন সংসদ ভবনে রয়েছি এবং সংসদ ভবন চত্বরে বিরোধী শিবিরের তাদের বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ আমরা দেখাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা তারা জড়ো হচ্ছেন এবং দেখতে পাচ্ছি রাহুল গান্ধী রয়েছেন, রাহুল গান্ধী, ডেরেক ওব্রায়েন সহ অন্যান্য নেতারা তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। নির্বাচন কমিশন পর্যন্ত তারা যাবেন এবং নির্বাচন কমিশনে গিয়ে এই যে তাদের যে পদযাত্রা সেটা শেষ হবে। এই পদযাত্রা নির্বাচন কমিশনে গিয়ে শেষ হবে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে এই বিক্ষোভ ধর্ণা তারা কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন এবং এই কর্মসূচি এখন চলছে, যেখানে সমস্ত যারা ইন্ডিয়া জোটে রয়েছে সেই ইন্ডিয়া জোটে থাকা দলগুলি তারা এখানে তারা পদযাত্রা করছেন এবং সংসদ ভবন চত্বর থেকে তারা নির্বাচন কমিশন পর্যন্ত রওনা হচ্ছেন এবং এখানে তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে ধর্ণা দেবেন। তাদের দাবি ভোট চুরি হচ্ছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। মার্কিন মাটি থেকে দাঁড়িয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির ভারতকে পরমাণু হুমকি দেয়, কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। আপনারা জানেন যে গতকাল মার্কিন মুলুকে দাঁড়িয়ে আসিম মুনির তিনি পরিষ্কার বলেন যে ভারতের উদ্দেশ্যে বেশ কতগুলো তিনি বাক্য ব্যবহার করেন। তিনি বলেন যে চুক্তি অর্থাৎ সিন্ধু জল চুক্তি, সেই চুক্তি স্থগিত করার অধিকার ভারতের নেই এবং এই জলচুক্তি স্থগিত করা হলে যদি পাকিস্তানে কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে তিনি ডুববেন, এমনটাই তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন যে ভারতবর্ষ যে পদক্ষেপ নিয়েছে এই সিন্ধু জলচুক্তি নিয়ে তার প্রত্যুত্তরে তিনি কার্যত এতদিন পর তিনি বলেন যে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, ফলে ভারতকে কোথাও পরমাণু হুমকি দেওয়া হচ্ছে এবং তারপরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিছুক্ষণ আগেই 2:33 একটি একেবারে বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আমেরিকার মাটি থেকে এই ধরনের পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য অত্যন্ত অযৌক্তিক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অনিকবাবু স্বাগত জি 24 ঘন্টার পর্দায়। আপনার কাছে যেটা জানতে চাইবো যে প্রথমত আসিম মুনির বোধহয় হিতাহিত জ্ঞান শূন্য হয়েছেন, তাও আবার যেখান থেকে এই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, পরমাণু হুমকি দিচ্ছেন, সেটা হচ্ছে আমেরিকা, যে মুহূর্তে এখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোথাও একটা তলানিতে রয়েছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিবৃতিতে এখনো পর্যন্ত আমেরিকাকে ফ্রেন্ডলি রাষ্ট্র হিসাবে বলা হচ্ছে। দেখুন, আসিম মুনির এরকম হুমকি আগেও দিয়েছেন, এটা উনি দিয়েই থাকেন। তবে যেটা সত্যিই দুর্ভাগ্যজনক সেটা হলো যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আসিম মুনিরের এই হুমকি, কারণ আমেরিকা শোনা যায় যে তারা নাকি পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একেবারে অগ্রগণ্য একটা দেশ, তারা সবসময় পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলে থাকে। সেরকম একটা দেশের মাটিতে দাঁড়িয়ে আসিম মুনিরের এই যে হুমকি, সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে এখনো আমেরিকার কোনো রিয়াকশন পাওয়া যায়নি।
তবে যেটা নয়াদিল্লির তরফ থেকে যে ইয়েটা দেওয়া হয়েছে, উত্তরটা দেওয়া হয়েছে, সেটা কূটনৈতিক সৌজন্য। অবশ্যই আমেরিকাকে বন্ধু রাষ্ট্র হিসেবে বলা হয়েছে। আমেরিকাকে এখনো আমরা সেইভাবে যে অবন্ধু বা বন্ধু নয় এরকম কথা, মানে কূটনৈতিক সৌজন্য বিরোধী, সেই কূটনৈতিক সৌজন্যটা নয়াদিল্লি বজায় রেখেছে। ধন্যবাদ অনিকবাবু। পরে খবরে চোখ রাখবো। শুধু নয়ডা নয়, কলকাতাতেও বিভাস অধিকারীর নকল থানা। বেলেঘাটায় বিভাসের পুলিশ ইন্টারপোল লেখা অফিস। আর বেলেঘাটা থানা থেকে খুব বেশি দূরে নয়, 1 কিলোমিটারের মধ্যেই চলছিল এই নকল থানা। কলকাতায় বিভাসের নকল ঠিকানা খুঁজে পেয়েছে জি 24 ঘন্টা। 2টো ফ্ল্যাট ভাড়া নিয়ে এই অফিস চলছিল। নীলবাতির গাড়িতেই বিভাস আসতেন এবং শুধু তাই নয়, এই বিভাসের সঙ্গে সশস্ত্র রক্ষীরা থাকতো, এমনটাও স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। কোন জায়গা থেকে বেলেঘাটা থানার খুব কাছে এই ধরনের নকল একটা থানা গজিয়ে গেল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কার মাথায় হাত বিভাসের? কি কোন সাহসে নীলবাতির গাড়িতে বিভাস আসতেন এবং এর আগে একটা নকল থানার খবর এই বিভাসেরই পাওয়া গিয়েছে। এবং কলকাতাতেও এই থানা যখন সামনে আসছে, প্রকাশ্যে আসছে, নানান বিষয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। অনেক ধরে এটা ওপেন করেছে, এখানে পুলিশের গাড়ি ইন্টারপল এটা ছিল ইন্টারন্যাশনাল পুলিশ ক্রিমিনাল অ্যান্ড ইনভেস্টিগেশন ব্যুরো, এইটা লেখা ছিল। দেখেছি আমি যেন অরিজিনাল এটা। পুলিশের ইউনিফর্মে দেখিনি, তো ব্ল্যাক ক্যাটের ইউনিফর্মে দেখেছি। আচ্ছা, ব্ল্যাক ক্যাটে এবং উইথ আর্মস, LMG, এইটা দেখেছি আমরা। আচ্ছা, সেগুলো কাদের কাছে থাকতো? ওই ব্ল্যাক কার্ডের কাছে। সম্ভবত ওরা সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি ছিল। উনি যখন আসতো তখন ওনার বডিগার্ড 4টে থাকতোই। আচ্ছা, কে? বিভাস অধিকারী। সব কটাই কিন্তু সব কটা একদম পাঞ্জাবি, আচ্ছা, উইথ আর্মস। আচ্ছা, ছোট বড় সব রকম আর্মস মিলিয়ে। আর যারা মানে ওর এই সাইড ছিল সব থাকতো এখানে। আচ্ছা, এখানে থাকতো। ভাড়া নেওয়া ফ্ল্যাট। ভাড়া। ওনার কোথায়? হ্যাঁ, ওনার তো ওই বাড়িতে থাকতো। আর এমনি ওই নীলবাতির দেওয়া গাড়িতে আসে? হ্যাঁ, সব কটাই তো নীলবাতি গাড়ি ছিল। স্করপিও ব্ল্যাক, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, স্করপিও ছিল, একটা স্করপিও ছিল, সব গাড়ি সব বাতি। বিভাস চন্দ্র অধিকারী এবং তার চক্রের সদস্যরা যে পুলিশের ভুয়ো অফিস চালাচ্ছিল, সেই ভুয়ো অফিস বেলেঘাটা থানা থেকে মেরে কেটে 1 কিলোমিটারের মধ্যে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছে যে এই রকম একটি অফিস দিনের পর দিন ধরে এখানে চলছিল। বিভাস চন্দ্র অধিকারী এখানে আসতেন, নীলবাতি গাড়ির নিয়ে কনভয় নিয়ে আসতো, তার সঙ্গে আর্ম ফোর্স থাকতো, সেখানে পুলিশ লেখা বোর্ড রয়েছে, ইন্টারপোল লেখা বোর্ড রয়েছে। তাহলে স্থানীয় থানার কাছে কি একেবারে কোনো খবর থাকে না, নাকি কোনো নজরদারি ছিল না? কারণ যদি নজরদারি থেকে থাকে তাহলে এই বিষয়গুলো আগেই পুলিশের নজরে আসার কথা ছিল। নয়ডা পুলিশ বিভাস চন্দ্র অধিকারী এবং তার চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করার পর যেটা প্রকাশ্যে এসেছে যে কলকাতাতেও তারা এই ধরনের একটি ভুয়ো পুলিশের অফিস চালাচ্ছিল। খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা তিনি হুমকি হুঁশিয়ারিতে আছেন। কারণ তিনি আবারও হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন আগুন নিয়ে খেলবেন না, 2026-এর আগে সুদে আসলে হিসেব মিটিয়ে দেব। এই হুঁশিয়ারি, এই হুঙ্কার তার ISF এর দিকে। ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, অনেকের প্রাণ গিয়েছে, আগুন নিয়ে খেলবেন না, 2026-এর আগে সুদে আসলে হিসেব মিটিয়ে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লা। সমাজ বিরোধীদের সতর্ক করে দিয়ে বলতে চাই, হিসেবটা করে রাখুন। 2026-এর পর সুদে আসলে কোড়ায় গন্ডায় আমরা বুঝিয়ে দেব। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পাগলাহাটের মাটিতে বলে যাচ্ছি। আগুন নিয়ে খেলা করবেন না। আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন, ভাঙড়ের যে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলে আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীকে পাঁচাপাঁচি করে।
আমরা কথা বলবো প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। প্রসেনজিৎ, আবারও হুমকি হুঁশিয়ারিতেই শওকত মোল্লা, এবার তার হুঁশিয়ারি কার দিকে? তিনি আইএসএফকে সতর্ক করছেন, এটা পরিষ্কার। কার উদ্দেশ্যে তার এই বক্তব্য ছিল? তারই উদ্দেশ্যে যেটা ভাঙড়ের যেটা রাজনৈতিক দলের তরফ থেকে যেটা মনে করছে যে নওশাদ সিদ্দিক যে ভাঙড়ের বিধায়ক আছে তারই উদ্দেশ্যে মূলত এই বক্তব্য। কেন ভাঙড়ে যে পঞ্চায়েত ভোটে যে গাড়ি জ্বালানো হয়েছিল, তৃণমূল নেতা খুন হয়েছিল, সবটাই পুরো দায় চাপিয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। এবং 2026-এর বিধানসভা ভোটের পরে কিন্তু সমস্ত তাদের হিসাব নিকাশ দুধে আসলে মিটিয়ে দেবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন আগুন নিয়ে খেলা করছে, মানে সম্পূর্ণটাই কিন্তু রাজনৈতিক যে বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাঙড়ে যে আবার অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে বলে কিন্তু সাধারণ মানুষ সব থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঠিক এই বিষয়ে কি জানাচ্ছেন, তার বক্তব্য কি শোনাবো? হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল। মমতা ব্যানার্জি ওনাকে বলেছিলেন যে তুই বোমা দিস। স্বাভাবিকভাবে তার মুখ থেকে ভালো শব্দ ভালো বাক্য আশা করাটাই আমাদের বৃথা। 2023 সাল পর্যন্ত ভাঙড়ে রাজনৈতিক খেলাটেলি পুরো ছিল 21 থেকে 23, কিন্তু লাশও আমরা দেখিনি, রক্তপাতও দেখিনি। যে থেকে শওকত মোল্লা সাহেব অবজারভার হলেন ভাঙড়ে হিংসা ছড়িয়ে পড়লো, খুন খারাপি মারামারি বাড়তে থাকলো। শুধু তাই নয়, লেটেস্ট যেটা সংযোজন হলো যে শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খা খুন হলো, শওকত ঘনিষ্ঠ মুফাজ্জিল মোল্লা গ্রেফতার হলো। এসআইআর বিতর্কের মাঝেই বিধায়কের উদ্যোগে সিএ হেল্প সেন্টার নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোর বিতর্ক। বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাসের বাড়ির কাছেই চলছে ক্যাম্প। তৃণমূলের বিভ্রান্তি দূর করতে ক্যাম্প, দাবি বিজেপি বিধায়কের। শাক দিয়ে স্যারের মাঝ ঢাকার চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। এনআরসি এবং সিএর সঙ্গে যুক্ত হন, সিএতে আপনারা আবেদন করুন। সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, যেটা 2019-এর লোকসভা রাজ্যসভায় পাশ হয়েছে, মহামহিম রাষ্ট্রপতির সইয়ের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে। স্থানীয়রা কি বলছেন আপনাদেরকে শোনাবো। 2000 সালের পরে আমরা এসছি, আমাদের ভোটের তালিকা থেকে নাম যাতে কাটা না যায় সেই জন্য আমরা আবেদন করতে এসেছি। তৃণমূলের প্রসঙ্গে কি বলছে শোনাবো। ধস নেমে গেছে, মরিয়া হয়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে, আর ওরা যত চেষ্টা করছে ততটাই চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকারই মানুষকে বিপদগ্রস্ত করছে, বিপদগামী করছে, মানুষের উপরে অত্যাচার নামিয়ে দিচ্ছে, নাগরিকত্বকে কেটে দেওয়ার চক্রান্ত করছে। এর ফলাফল 26-এ ওরা সমূলে পেয়ে যাবে। নাগরিকত্ব হারানোর ভয়ে নদিয়ার ধানতলা থানার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের এখানকার স্থানীয় বাসিন্দারা বিধায়কের অফিসে ভিড় করছেন। কারণ একটাই, যদি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাদের ভোট যাতে সুরক্ষিত থাকে, সে কারণেই আজকে সকাল থেকে ভিড় করছেন সিএতে আবেদন করবার জন্য। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র, জি24 ঘন্টা। বিহারে বন্যার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জানা গিয়েছে অত্যাধিকভাবে বাড়তে শুরু করেছে বিহারের নদীর জলস্তর। বন্যা কবলিত এলাকাগুলিতে উদ্ধার কাজের জন্য এনডিআরএফ এবং এসডিআরএফ দলকে প্রস্তুত রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।